হ্যালো হ্যালো আদি। অর্পিতা বলো। জানো আদি, আজ বাবা আমার বিয়ের সম্বন্ধ নিয়ে এসছেন। ছেলে ইঞ্জিনিয়ার, বনেদি পরিবার। তা তোমার মা কি বললেন? আর তোমার নিশ্চয়ই ছেলে খুব পছন্দ। হেয়ালি ছাড়ো আদি, আমার আমার ভয় করছে খুব। যদি বাবা সত্যি সত্যি আমার বিয়ে দিয়ে দেয় জোর করে, আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। একদিন আদিত্যর খুব ভালো বন্ধু রণজয় এসে উপস্থিত হলো আদিত্যর বাড়িতে। সে বলল, তা ভাই সব ঠিকঠাক আছে তো? কাল তো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে দেখলাম, কেন তুই দেখতে পাসনি? কি বলছিস রে ভাই? আমি তো ওর কোনো স্টেটাসই দেখতে পাচ্ছি না বিগত 5 দিন ধরে। তাহলে আর কি বলবো ভাই, দিয়েছে তোমায় হাইড করে। আচ্ছা তুই ওর স্ট্যাটাসটা আমাকে একবার দেখাবি রে। নমস্কার, আমি অভিজিৎ আর আপনারা শুনছেন স্টোরি ম্যানিয়া ক্লাব। শুক্রবারের ক্লাব ক্লাসিক্সে আজ আপনারা শুনবেন লেখিকা সুহিতা পালের কলমে এক অনবদ্য প্রেম কাহিনী, আমি রব নীরবে। পূর্বে এসো আমার শহরে গল্পে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই কমেন্ট করেছেন, অভিযোগ ফুরায়, অধিকারও ফুরায়, তবুও মায়া ফুরায় না। ঠিক মনের কোথাও না কোথাও বাসা বেঁধে ফেলে। আপনাদের উপস্থাপনার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুক সবাই। গল্পের ছন্দে মোহিত হতে এবং সৌন্দর্য ও লাবণ্যে স্পর্শকাতর হতে সাবস্ক্রাইব টু স্টোরি ম্যানিয়া ক্লাব অ্যান্ড ডু নট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন ফর অল নোটিফিকেশনস। ধন্যবাদ ভাই, আপনারাই আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনাদের মাধ্যমেই তো আমরা পৌঁছে যাব লক্ষ লক্ষ মানুষদের মধ্যে। ভালো থেকো ভাই। আর এবার থেকে ক্লাবের নিয়মিত শ্রোতাবন্ধুদের জন্য থাকবে তাদের মনমতো গল্প। তাই কমেন্ট করে জানাও কেমন ধরনের গল্প তোমরা শুনতে চাও। আর তোমরাও যদি চাও তোমাদের কমেন্ট পড়া হোক, তাহলে কমেন্ট করতে ভুলো না। সেখান থেকেই সেরা কমেন্টসগুলো বেছে নেবো আমরা এবং সেগুলোই পড়ে শোনাবো তোমাদের। আর পরের গল্পটি থাকবে শুধুমাত্র তোমার জন্য। যেমন আজকের এই গল্পটি সেই নাম প্রকাশে অনিচ্ছুক ভাইটির জন্য। চলুন তবে বেশি দেরি না করে শুনে ফেলি আজকের গল্প, আমি রব নীরবে। আচ্ছা বলো তো, ভালোবাসার মানে কি? এই পৃথিবীতে এক একটা মানুষের কাছে এক এক রকমের ভালোবাসার ব্যাখ্যা রয়েছে। কারোর কাছে ভালোবাসার মানে একসাথে পথ চলা ও একসঙ্গে সারাটা জীবন কাটানো। তো কারোর কাছে ভালোবাসার মানে তার থেকে দূরে না থাকতে পারা। আবার অনেকের কাছে এই ভালোবাসার মানে ত্যাগ। সে তার হবে না জেনেও তাকে ভেবেই সারাটা জীবন কাটিয়ে দেওয়া। সে যেখানেই থাকুক ভালো থাকুক, এই চিন্তাধারাকে এগিয়ে নিয়ে বেঁচে থাকা। ভালোবাসার অর্থ হলো মানুষের মন দেখে ভালোবাসা, তার রং রূপ অভিজাত দেখে নয়, বরং ছোটখাটো ভুল করলে সেগুলোকে শুধরে দেওয়া। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। গানটা শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গেল নীলাঞ্জনা সেন। স্কুলের কিছু মুহূর্তের কথা আজ তাকে বারংবার মনে করাতে চায়। আগের মুহূর্তের যত হইহুল্লোড়, দীর্ঘ 1 বছরের স্মৃতি শুধু এখন অতীত। 1 বছরটা যে এমন হুট করে পেরিয়ে যাবে, এসব ভাবতে ভাবতে একরাশ শূন্যতা তাকে ঘিরে ধরল। হঠাৎ পাশ থেকে সঞ্চারীর গলার স্বর কানের গা ঘেঁষে এলো। সঞ্চারী আর নীলাঞ্জনা সেই ছোট্টবেলার বন্ধু। জীবনে যতই ঝড়ঝাপটা আসুক
দুজনের বন্ধুত্ব যেন এক অদৃশ্য বাঁধনে বাঁধা। নীলাঞ্জনার চোখে এক চিলতে ভেজা দৃষ্টি দেখে সঞ্চারী হেসে বলল, হ্যাঁ রে, তুই দিন দিন এমন অন্যমনস্ক হয়ে যাচ্ছিস কেন রে? ধুর, তুইও না, কি যে বলিস, অন্যমনস্ক কেন হতে যাব? আচ্ছা, বুঝেছি কি কারণে তোর মনটা অন্যদিকে আজ। মনে পড়ছে না তোর এই আদিত্য স্যারের কথা? আদিত্য স্যার? ধুর, ওনার কথা কেন মনে পড়বে আমার? চোখের আধো জলটা গড়িয়ে পড়ছে তখনও, আর পাশে ফোনে তখনও বেজে চলেছে, তুই ফেলে এসেছিস কারে মন, মন আমার, জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। বন্ধুরা নীলাঞ্জনাকে ভালোবেসে নীলা বা মণি বলে ডাকত। দেখ মণি, তুই কথা ঠাকছিস কিন্তু। মিথ্যে কথা বলে কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছিস? নীলাঞ্জনা চুপ করে বসে রইল। সঞ্চারীর কথাগুলো যেন বুকের ভেতরে কোথাও বিঁধে যাচ্ছিল। চোখের জলটা মুছে ফেলতে গিয়েও সে পারল না। সঞ্চারী ধীরে ধীরে তার কাঁধে হাত রাখল। মণি, ভালোবাসা মানে শুধু কাউকে পেতে হবে এমন তো নয়, বল। যাকে সত্যি ভালোবাসা চায় তার হাসিটুকুই বড়, তার ভালো থাকাটাই বড়। তুইও তো জানিস, তাই না? তাহলে পাগলি, কেন নিজেকে কষ্ট দিচ্ছিস বলতো? আরে তাড়াতাড়ি চল, পুরনো স্কুল থেকে টিসিটা আনতে যেতে হবে তো। সঞ্চা, আমি যে আর নিজেকে সামলাতে পারছি না রে। আমি আর যাব না। মা যাক, মাই বরং গিয়ে নিয়ে আসুক। ওনাকে দেখলে না আমি আর কিছুতেই নিজেকে সামলাতে পারবো না। তোরাই যা, আমি যাব না। হ্যাঁ রে পাগলি, হ্যাঁ মানলাম কাকিমা গিয়ে আনবে, কিন্তু স্টুডেন্ট সিগনেচার লাগবে তো। তুই এর পরেও যাবি না? সঞ্চা, তুইও না সবসময় আমাকে এমন জায়গায় এনে ধরা খাওয়াস। সত্যি বলতে মনটা আজকাল আমার কেমন যেন করে। যেদিকে তাকাই কেবল স্যারের মুখটাই ভেসে ওঠে। সঞ্চারী হাসতে হাসতে বলল, আচ্ছা, বুঝেছি বুঝেছি, আর লুকোতে হবে না। তোর চোখ তোকে ফাঁস করে দিয়েছে অনেক আগেই। এবার চল মনি, অনেক দেরি হয়ে যাচ্ছে তো। আমি তো রেডিই আছি, মাকে বলি যেতে? না না, একদমই না। এই আজকে দিনে কাকিমাকে আর একদম জড়াস না। মানে কি বলতে চাইছিস? আরে ধুর পাগলি মেয়ে, তুই যত কিচ্ছু বুঝিস না। উফ, তুইও না কি যে করিস, কিছুই বুঝি না বাবু। আচ্ছা, বাকিরা সবাই চলে গেছে রে? কাদের কথা বলছিস? অনন্যাদের বা বাকিদের কথা? আমাদের আগে গেছে। তোর এই দুঃখের বিষয় মেটাতে মেটাতে ওরা মনে হয় ফিরেও পড়েছে। বাহ 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 বাহ, এই নাকি বন্ধুত্বের সম্পর্ক। বন্ধুর দুঃখের সময় বন্ধুর পাশে ছিলেন বলে ম্যাডামের নাকি দেরি হয়ে গেছে। বাহ, এটাই বলতে চাইছিস তো? ধুর মনি, তুই শুধু শুধু কিন্তু রাগ করছিস এবার। তুই একটু বোঝ, আমি ইয়ার্কি করে বলেছি তো, বল। তা বলে তুই এভাবে বলবি? আরে ইয়ার্কি করেছি মা। উফ, তুই তা বলে এত সিরিয়াস নিচ্ছিস? আচ্ছা চল, আমরা শুধু শুধু ফালতু বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করছি। সেই ভালো। স্কুলের কাছাকাছি যেতেই রাস্তায় দেখা হলো আদিত্যর সঙ্গে। এই আদিত্য হলো নীলাঞ্জনার মনের রাজপুত্র। সেটা সবার সামনে প্রকাশ না পেলেও তার বান্ধবীটি অর্থাৎ সঞ্চারী খুব ভালোভাবেই জানে। তাই সঞ্চারী একেবারে হাত দিয়ে খোঁচা মেরে ডাকলো নীলাঞ্জনাকে। এমনি ওই দেখ, স্যার আসছে রে। নীলাঞ্জনার মন এক প্রকার আদিত্যকে দেখে ধুকপুক শুরু করে দিয়েছিল। পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল খুবই, তার সঙ্গে আদিত্যকে ছেড়ে যাওয়ার কিছু মুহূর্ত। স্কুটি নিয়ে আদিত্য এগিয়ে আসছে স্কুলের দিকে। এদিকেই তাকিয়ে আদিত্য বলল,
কি গো, কি খবর নীলা? স্কুলে যাচ্ছ? আদিত্যর সঙ্গে কথা বলতেও বারবার কেমন একটা লজ্জাবোধ কাজ করে নীলাঞ্জনার মনের মধ্যে। কেন এমন লজ্জাবোধ লাগে তা নিজেও জানে না নীলাঞ্জনা। হ্যাঁ স্যার, স্কুলের দিকেই যাচ্ছি। ততক্ষণ আদিত্য চলে গেছে। এসব ছাড় তো, যেটা করতে এসেছি সেটা করে চল তাড়াতাড়ি বাড়ি যাই। স্কুলের গেট পেরোতেই নীলাঞ্জনার মনের ভিতরে একটা আলাদা শান্তি কাজ করলো। বারংবার এই শান্তি টের পেয়েছে নীলাঞ্জনা, তাও আবার এই স্কুল চত্বরের ভিতরেই। তখন স্কুলের পেয়ার লাইন ঠিক করছেন আদিত্য স্যার আর অরিন্দম স্যার। সিঁড়ি বেয়ে উঠে নীলাঞ্জনা আদিত্যকে প্রশ্ন করল, আচ্ছা স্যার, হেড স্যার তো আজ আসেননি, তাহলে টিসিটা কে দেবে? আচ্ছা, তোমরা এক কাজ করো, বরং আমাদের স্টাফ রুমের সামনে একটু অপেক্ষা করো। এই প্রার্থনাটা শেষ করে আমি আসছি, ওকে? নীলাঞ্জনার সঞ্চার স্কুলটাকে ভালোভাবে দেখছে। এত বছরের স্মৃতি শুধুই এখন অতীত। কে জানে আর কোনোদিনও স্কুলে আসা হবে কিনা, সেই সৌভাগ্য আবার মিলবে কিনা। জানিস মনি, ক্লাস 10-এর কিছু স্মৃতি আজ বড্ড মনে পড়ছে। কত মজা করতাম বলতো। সত্যি আমারও খুব মনে পড়ছে, কিন্তু ওগুলো সবই এখন অতীত। আর আমাদেরকে ওই অতীতের স্মৃতিগুলো যত্ন করে জমিয়ে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওই দেখ, অনন্যারা আসছে। আর সেভাবে হয়তো আমাদের দেখা হবে না। এগুলো ভাবতেই খুব কষ্ট হচ্ছে। 7-7টা বছরের স্মৃতি শুধুই এখন জলাঞ্জলির আড়ত। জীবনে হয়তো এই অধ্যায়গুলোই বড় মনে পড়বে। এটাই আমাদের শেষ স্কুল জীবন। আর ফিরতে পারবো না এই জীবনটাতে। কত ঝগড়া, কত টিফিন কাড়াকাড়ি করা, সেগুলো খুব মিস করবো রে। আর শেষবার স্কুলটাকে একটু ভালো করে ঘুরে যাব না? নীলাঞ্জনার সঞ্চারে নিচে নামতেই প্রার্থনার সুর থেমে গিয়েছে। ভেসে আসছে শুধু হালকা হালকা কথাবার্তা আর ছেলেমেয়েদের কোলাহল। স্কুলে হাঁটতে হাঁটতে নীলা একবার চোখ তুলে তাকালো। দেওয়ালের কোণে আজও ঝুলছে তাদের ক্লাস 10-এর সেই গ্রুপ ফটোটা। সাদা জামা, নীল স্কার্ট, সবার মুখে হাসি, চোখে স্বপ্ন। নিজের চোখে জল জমে আসছে দেখে নীলা তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিল। স্টাফ রুমে যেতেই দেখল অনন্যা সহ আরও বন্ধু বান্ধবী দাঁড়িয়ে আছে। অনন্যা বলল, কিরে সঞ্চারী, কিরে নীলা, তোরা কখন এলি? আমরা অনেকক্ষণ এসেছি রে। তখন ওই স্কুলে প্রেয়ার হচ্ছিল বলে আদিত্য স্যার বললেন তোমরা স্টাফ রুমে একটু ওয়েট করো। আজ তো হেড স্যারও আসেননি, তাই আদিত্য স্যার টিসিটা দেবেন হয়তো। আমরা আর অপেক্ষা, এটার মধ্যে অনেক তরিতফাত। তাই স্কুলটা একটু ঘুরে দেখছিলাম। জানি না কবে সৌভাগ্য আবার হবে এই স্কুলে আসার। পাশ থেকে আদিত্য স্যার বলে উঠলেন, কে বলেছে রে সৌভাগ্য নেই তোদের? তোদের জন্য স্কুলের গেট সারা জীবনের জন্য খোলা, বুঝলি? এই কথা শুনে কার যেন বুকটা হু হু করে উঠল। নীলাঞ্জনার চোখ আবার ভিজে এলো। গানটা হঠাৎ করেই মনের মধ্যে বাজতে আরম্ভ করলো। চোখের দেখা, প্রাণীর কথা, সে কি ভোলা যায়? কই কই সব, এবার এসো এক এক করে। নীলা, এ দেখ, তোকে বুঝিয়ে দিচ্ছি। এই যে এই ফর্ম, এইখানে, হ্যাঁ এইখানে সই কর। এই যা, পেন আনতে ভুলে গেছি। আরে কি আছে, এই নে আমার কাছে আছে। এই রে, এ তো লাল কালি। নে দাঁড়া দাঁড়া দাঁড়া, এনে এটাই নে ধর। তা ম্যাডাম, কোন কলেজে ভর্তি হবেন? বিবেকানন্দ কলেজ। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো কলেজ, আমি ওই কলেজে পড়েছি। হ্যাঁ, তাই নাকি? আপনি ওই কলেজেই পড়তেন? ম্যাডাম, আমি ওই কলেজেই পড়তাম। মাঝে একবার গিয়েছিলাম জানিস, সব বন্ধুদের সঙ্গে, কিন্তু এখন কি করে আর যাব? তোদের এই যে স্কুলের চাপ আর হয়ে ওঠে না। তা তো অবশ্যই। তবে স্যার, যদি আবার কোনোদিনও যান তাহলে আমাকে একবার কল করে নেবেন। হ্যাঁ,
অবশ্য যাওয়ার তো খুব ইচ্ছে আছে, কে জানে আর যাওয়া হবে কি না। অবশ্য যদি যাই আমি তোর সঙ্গে যোগাযোগ করে নেবো, কেমন? মনে মনে নীলাঞ্জনা তখন ভাবছে স্যারের থেকে স্যারের নাম্বারটা নেবে কিনা। যদি সে নাম্বারটা চায়, স্যার আবার কিছু ভাববেন না তো? একবার বলে দেখব, কিন্তু স্যার যদি কিছু ভাবেন? না না, উনি আর কি ভাববেন, বলেই দেখি একবার। খুব কাঁপা গলায় নীলাঞ্জনা বলল, স্যার বলছি, আপনার নাম্বারটা দেবেন? তোর কাছে আমার কন্ট্যাক্ট নাম্বার নেই? না স্যার। ফোনটা ঘুরিয়ে আদিত্য দেখালো। তোর নাম্বার আমার কাছে আছে, এ দেখ, নীলাঞ্জনা সেন বলে সেভ করা। রাতে তোকে মেসেজ করে দেবো, কেমন? আচ্ছা ঠিক আছে। স্যার, সবারই তো মোটামুটি সই হয়ে গেছে, আজ তবে আসি স্যার। এসো। তা তোমরা কোন কলেজে ভর্তি হচ্ছ সবাই? ওই তো আমি আর মনি একই কলেজেই পড়বো। মণিটাকে? ওই তো আপনার নীলা। ও বাবা, নীলা? তোমার নিকনেম বুঝি মণি? হ্যাঁ, বাড়িতে সবাই এই নামেই ডাকে, আর ওই পাগলি মেয়েটা ডাকে। বাহ, তোমার নামটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তাহলে স্যার আজ আসি? অবশ্যই, এসো এসো। স্কুল থেকে বেরোতে না বেরোতেই ইয়ার্কি মারতে শুরু করলো সঞ্চারী। বাবা, আবার মণিমা যেচে পড়েই নম্বর চাইছে স্যারের থেকে। আরে এসব বাজে কথা বলিস না, চল। আচ্ছা ঠিক আছে, আমি না হয় ফালতু বকছি, কিন্তু স্যার যে তোকে সত্যিই মনে মনে পছন্দ করেন, এটা তার প্রুফ মনি, বুঝলি? আমার মাথা আর তোর মুন্ডু। স্যার হয়তো ভালোবাসেন, কিন্তু সেটা ছাত্রী স্নেহ, বুঝলি মাথা মোটা? স্কুলটাকে ছেড়ে চলে আসাটা যেমন একটা কষ্ট, সেই কষ্টের একটু হলেও রেহাই হলো নীলাঞ্জনার মনে ওই আদিত্যর দু একটা কথাতেই। আচ্ছা রে আচ্ছা, আমি ভুল, তুই ঠিক। কোনটা ছাত্রী স্নেহ আমাকে আর বোঝাতে আসিস না। তবে রাত্রেবেলায় আদিত্য স্যার মেসেজ করলে বন্ধুটিকে একটু দেখাস। কি মেসেজ করলি তোরা দুজনে রাত ভোর জেগে? আজ তাহলে আসি। সঞ্চারী তখন বলে চলে গেছে তার বাড়ি। নীলার মনের ভেতর তখনও চলছে এক দমকা হাওয়া। যেটা স্যারকে নিয়ে সে আজ ভাবছে সেটা আদৌ সত্যি, নাকি সঞ্চারীর ইয়ার্কি মনের ভাব, না নিজের মনের ভ্রম? এসব ভাবতে ভাবতে কেটে গেছে সারাটা বেলা। রাত তখন ঘড়ির কাঁটায় 10টা ছুঁই ছুঁই। হঠাৎ করে হোয়াটসঅ্যাপে একটা আননোন নাম্বারে মেসেজ আসে। হাই মণি, আমাকে চিনতে আশা করি পারছো না। আচ্ছা, গেস করো তো আমি কে হতে পারি? মেসেজটা দেখে নীলার বুকের ভেতর যেন এক শিহরণ কাজ করল। তার তখন মাথায় ছিল না যে এটা সত্যি আদিত্যরই মেসেজ হতে পারে। নীলাঞ্জনা মনে মনে ভাবল, এত রাতে কে মেসেজ করছে? দ্বিধা আর কৌতূহলের মিশ্রণে সে রিপ্লাই দিল, কে আপনি? ও বাবা, তুমি এখনো বুঝতে পারোনি আমি কে? সে আর বলতে, এবার বুঝেছি। আমাদের আদিত্য স্যার, মানে মিস্টার আদিত্য চ্যাটার্জি, তাই তো? বুঝেছো তাহলে। আচ্ছা, তোমায় যদি অপরিচিত কেউ মেসেজ করতো, তুমি কি বলে সম্বোধন করতে বলো? আসলে স্যার বুঝেছি, কিন্তু আপনি তো নীলা বলে ডাকতেন, হঠাৎ করে মনি বলছেন, তাই বুঝে উঠতে পারিনি। আসলে তোমার নামটা আমার খুব ভালো লেগেছে, তাই বললাম আর কি। কোনো প্রবলেম নেই তো? হেমা, প্রবলেমের কি আছে? আপনি আমাকে মনি বলে ডাকবেন, এতে প্রবলেমের কি? তাহলে নীলাঞ্জনা সেন থেকে মণি বলে সেভ করছি ফোনে। অবশ্যই। তা কি করছো এখন? এই তো কলেজের ফর্ম ফিল আপ করছিলাম। সে কি, এখনো হয়নি? কবে জমা দিতে হবে? মোটামুটি হয়ে গেছে, কাল একবার যাব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড নাইট। কাল ফর্ম ভালো করে জমা দিয়ে এসো, তারপর না হয় কথা হবে, কেমন?
ওকে। আদিত্যর মনে হয়তো নীলাঞ্জনার জায়গা হতে শুরু করেছে, কিন্তু সে নিজেও জানে না তার মনটা কেন বারংবার টানে ওই মেয়েটার সঙ্গে কথা বলতে। মোটা ফ্রেমের চশমা পরা মেয়েটাকে তার এত কেন পছন্দ? আদিত্যর ভেতরটা আস্তে আস্তে এক অচেনা অনুভূতিতে ভরে উঠছিল। সে হয়তো হাজার ছাত্রী দেখেছে, হাজারো মুখ মনে রেখেছে, কিন্তু নীলাঞ্জনার নামটা কেমন করে যেন তার বুকের ভেতরে একটা আলাদা জায়গা দখল করে নিচ্ছিল। নীলা যখন হেসে কথা বলে, তখন যেন চারপাশের কোলাহল মিলিয়ে যায়। ওর চোখের ভেতরে কেমন একটা সরল মায়া আছে, যেটা প্রতিদিনই আদিত্যকে টেনে নিয়ে যায় অজানা একটা টানাপোড়েনের মধ্যে। সে নিজেই অবাক হয়ে যায়, কেন এত কথা বলতে ইচ্ছে হচ্ছে মেয়েটার সঙ্গে, কেন মনে হচ্ছে মেয়েটার দুঃখে তার বুক ভারী হয়ে আসছে। সে তো স্রেফ এক শিক্ষক, আর ও তো এক স্রেফ ছাত্রী। তাহলে এই অদ্ভুত টানটা কিসের? আদিত্য অনেকবার নিজেকে বোঝাবার চেষ্টা করেছে এটা শুধু ছাত্রীর প্রতি স্নেহ, কিন্তু বুকের ভেতরে অস্বস্তিটা যেন শুধু স্নেহ বলে মানতে চাইছিল না। প্রতিবার নীলাঞ্জনার সামনে এলে তার চোখের চাউনি, লাজুক আচরণ, ছোট ছোট হাসি, সব মিলিয়ে আদিত্যর মনে কেমন যেন একটা দাগ কেটেছে। তারপরও সে চুপ থাকতে শিখেছে, কারণ সে জানে শিক্ষক ছাত্রের সম্পর্কের সীমারেখা খুব সূক্ষ্ম, আর সেই সীমা অতিক্রম করলে চারিপাশে অনেক প্রশ্ন উঠবে। কিন্তু রাতের নীরবতায়, নিজের একাকিত্বে যে নীলাঞ্জনার নামটা বারবার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে, আদিত্যর মনে হতে থাকে মেয়েটা যেন এক আলাদা রকমের আলো। আমি যতই দূরে থাকতে চাই, তবু কেন জানি না বারবার যেন কাছে টেনে আনে ওর মায়া। এইসব ভাবতে ভাবতে নিজের ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়েছে। সারাদিনের এত ব্যস্ততার মধ্যেও মাথার মধ্যে একটাই নাম বারবার ঘুরপাক খাচ্ছে, নীলাঞ্জনা, নীলাঞ্জনা আর নীলাঞ্জনা। না না, সে কিছুতেই সরাতে পারছে না এই চিন্তাটাকে। কিন্তু কেন? আদিত্য নিজের মনে মনে বিড়বিড় করতে লাগলো, আমি কেন ওর কথা এত ভাবছি? জীবনে তো আরও একজন এসেছিল, আমার মনটা ছাড়খাড় করে দিয়ে চলে গেছে। নিজের মনকে তো তখন প্রতিশ্রুতিবদ্ধ করেছিলাম যে কোনো মেয়েকে আর ভালোবাসবো না। তারপরে না হয় মা যেটা বলবে তাই হবে। ও শিট, এসব কেন ভাবছি আমি? মনি তো আমার ছাত্রী। এসব ভাবা একদমই উচিত নয়। ছি 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 ছি। চোখ বন্ধ করে এসব ভাবতে ভাবতে আদিত্য বিছানায় শুয়েছিল। অন্ধকার ঘরে একরাশ ক্লান্তি, কিন্তু ঘুম আসতে চাইছে না। মনের ভেতর তখন হঠাৎ যেন আরেকটি মুখ ভেসে উঠল, নাম অর্পিতা। অর্পিতা, সে হলো আদিত্যর কলেজের বন্ধু, ওরবে প্রাক্তন প্রেমিকা। সেই ছোট্ট মধ্যবিত্ত বাড়ির ছেলেটার চোখে একরাশ স্বপ্ন উঁকি দিয়েছে যখন, তখন আলাপ হয় অর্পিতার সঙ্গে। ছোট থেকেই আদিত্য পড়াশোনায় খুব ভালো, এই জন্যই ক্লাসে স্যার ম্যাডামদের থেকে এবং কিছু বন্ধু বান্ধবীদের মন কেড়েছিল এই ছেলেটা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নাম্বার নিয়ে বিবেকানন্দ কলেজে ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হলো, আর তখনই তার সঙ্গে আলাপ হয় এই মায়াবতীর। নাম অর্পিতা মুখার্জি। তাদের প্রথম আলাপ এইভাবে। কলেজে গিয়ে সে তো দেখেই অবাক, একটা রোগা লিগলিকে ছেলেটাকে সবাই এত পাত্তা দিচ্ছে কেন? কিছু না ভেবেই অর্পিতা তার বন্ধুকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে প্রিয়া, সবাই এত মাতামাতি করছে কেন এই ছেলেটাকে নিয়ে? কি এমন আছে ওর মধ্যে? আরে ও তো সবচেয়ে বেশি মার্কস পেয়ে কলেজে এসছে, ফার্স্ট বয়। আরে ফার্স্ট বয় রে, ফার্স্ট বয়। অর্পিতা সেই প্রথম দিন থেকেই খেয়াল করছিল আদিত্যকে। প্রথমে অবাক হয়েছিল, পরে ধীরে ধীরে কৌতূহল জন্ম নিল নিজের মনের ভিতর। কেন এত মানুষ ওর চারপাশে? কেন সবাই ওর নাম নিচ্ছে? তারপর একদিন হঠাৎ রাস্তাতেই দেখা হয়ে গেল দুজন দুজনের সাথে। অর্পিতা একটু ইচ্ছা করেই বলল বটে, এই যে মশাই, ফার্স্ট বয়, আমাদের মতো সাধারণ মানুষের সঙ্গে মিশতে আপনার কোনো আপত্তি নেই তো? আমি আপনারই ক্লাসমেট। আরে না না, অসুবিধে কেন হবে? এই রকম করেই ওদের কথা হতে থাকে। একদিন অর্পিতা কলেজে না আসায় আগের দিনের কিছু ইম্পর্টেন্ট নোট তার কাছ থেকে মিস হয়ে যায়। তাই সে আদিত্যকে গিয়েই বলে, বলছি আদিত্য,
তুমি তো কাল নিশ্চয়ই এসেছিলে, তাহলে যদি আগের দিনের কিছু নোটস আমি পেতাম তোমার কাছ থেকে খুব ভালো হতো, বুঝলে তো? আমার আসলে খুব দরকার, কাল আসিনি তো তাই আর কি। দেখো অর্পিতা, সমস্যা নেই, তবে হ্যাঁ, এখন আমার কাছে না নোটসটা আসলে নেই। খাতাটা আজ আমি আনিনি। তুমি এক কাজ করো, তোমার নাম্বারটা আমায় দাও, আমি সন্ধ্যাবেলায় তোমার ফোনে পাঠিয়ে দেবো। অর্পিতা তার ফোন নাম্বারটা আদিত্যকে দেয়। ঠিক আছে, পাঠিয়ে দেবো। হুম। তারপর কেটে গেছে একটা বছর। আদিত্য আর প্রিয়াঙ্কা বন্ধু থেকে এখন প্রেমিক প্রেমিকা। একদম ছাপোষা গরিব ঘরের ছেলে আদিত্য, চোখে শিক্ষক হওয়ার স্বপ্ন। ঘরেতে চূড়ান্ত অভাব অনটনের মাঝে দু একটা টিউশন পড়িয়ে নিজের হাত খরচ চালাতো, তবে বাজে খরচ ছিল না। মাসের শেষে যেটুকু বাঁচত মায়ের হাতে তুলে দিত সংসার খরচের জন্য। পড়াশোনায় মেধাবী হওয়ার সুবাদে কলেজের প্রফেসর ওকে বিনা বেতনে পড়ানোর আশ্বাস দিলেন। বেশ চলছিল কলেজের লাইফের দিনগুলো। ঝলসানো গ্রীষ্মের তাপে ক্লান্ত ধরনী যেমন প্রথম বর্ষার বৃষ্টিতে খুঁজে পায় স্বস্তির নিঃশ্বাস, তেমনি দুই অচেনা হৃদয়ও অজান্তে খুঁজে পেয়েছিল প্রেমের নীরব প্রস্রবণ। বুঝতেও পারেনি বন্ধুত্বের জায়গা থেকে কবে যে তারা প্রেমিক প্রেমিকা হয়ে উঠেছে। তবে এর জন্য তাদের পড়াশোনায় কোনো ক্ষতি করতে দেয়নি দুজনেই। সম্মানের সাথে ফার্স্ট ক্লাস পেয়ে দুজনেই কলেজের গণ্ডি পেরোল। হ্যাঁ, এবার তাদের বিচ্ছেদের পালা, তবে সম্পর্কের নয়, একসাথে পড়াশোনা করার রুটিনের বিচ্ছেদ। অর্পিতা চলে গেল এমএ পড়তে, আর আদিত্য শুরু করলো কম্পিটিটিভ বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি। দূরে থাকলেও তাদের মধ্যে কথা হতে থাকতো। এমনই একদিন অর্পিতা ফোন করলো আদিত্যকে। হ্যালো হ্যালো আদি। অর্পিতা বলো। জানো আদি, আজ বাবা আমার বিয়ের সম্বন্ধ নিয়ে এসছেন। ছেলে ইঞ্জিনিয়ার, বনেদি পরিবার। তা তোমার মা কি বললেন? আর তোমার নিশ্চয়ই ছেলে খুব পছন্দ। হেয়ালি ছাড়ো আদি, আমার আমার ভয় করছে খুব। যদি বাবা সত্যি সত্যি আমার বিয়ে দিয়ে দেয় জোর করে, আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আচ্ছা প্রিয়া, আমি জানি সেসব কথা। আর হ্যাঁ শোনো, তুমি এখন অ্যাডাল্ট, তাই জোর করে তোমার বাবা তোমায় বিয়ে দিতে পারবে না। হ্যাঁ, যদি তুমি না চাও। এর ফাঁকেই একদিন আদিত্যকে না জানিয়ে অর্পিতা তার হবু হাজবেন্ডের সঙ্গে রেস্টুরেন্টে খেতে যায়। তার ফাঁকেও কেটে যায় দুদিন। একদিন আদিত্যর খুব ভালো বন্ধু রণজয় এসে উপস্থিত হলো আদিত্যর বাড়িতে। সে বলল, এই আদি, কি খবর রে তোর? তো শৌখিনীকে যে দেখলাম কোনো এক ছেলের সঙ্গে কাল রেস্টুরেন্টে খেতে গেছে, তা ভাই সব ঠিকঠাক আছে তো? আদিত্য প্রায় সে কথাটাকে ক্যাজুয়ালি নিয়েছিল। ভেবেছিল হয়তো অর্পিতার কোনো দাদা বা ভাই হবে হয়তো। আদিত্য বলল, আরে দূর, ওসব কিছুই নয়। আর তাছাড়া অর্পিতা ওই রকম মেয়ে একদমই নয় রে। তুই কোথায় দেখলি ওদের? কাল তো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে দেখলাম। কেন, তুই দেখতে পাসনি? আদিত্যর মাথায় তখন বজ্রাঘাত পড়ল, কারণ বিগত দুদিন ধরে অর্পিতার কোনো স্ট্যাটাসই আদিত্য দেখতে পায়নি। তবে কি সত্যি আদিত্যকে একটা মিথ্যে স্বপ্ন দেখালো অর্পিতা? কি বলছিস রে ভাই? আমি তো ওর কোনো স্টেটাসই দেখতে পাচ্ছি না বিগত 5 দিন ধরে। তাহলে আর কি বলবো ভাই, দিয়েছে তোমায় হাইড করে। আচ্ছা তুই ওর স্ট্যাটাসটা আমায় একবার দেখাবি রে। রণজয় সঙ্গে সঙ্গে ফোনের হোয়াটসঅ্যাপটা খুলে দেখালো আদিত্যকে। না, এ কোনো অর্পিতার ভাই বা দাদা নয়। কিন্তু তাহলে কে? তবে কি অর্পিতার বাবা যার সঙ্গে অর্পিতার বিয়ে ঠিক করেছিল, এ সেই ছেলে? সত্যি বলতে আমায় বলেছিল বটে, ওদের বাড়ি থেকে ওর বিয়ের সম্বন্ধ এনেছে, কিন্তু কিন্তু পরের দিন নিজেই তো ও বলল, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না আদি। তখনই তো সবটা আমায় বলে দিতে পারতো। কেন আমায় শুধু শুধু এমন মিথ্যে স্বপ্ন দেখালো? আদিত্য চোখ ক্রমশ ঝাপসা হয়ে আসছে। মনে তখন একটা কথাই বারংবার মনে আসছে,
আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুটে লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি। তারপর বেশ কয়েক মাস পর অর্পিতার ফোন আসে। আদিত্য বেশ এক চিন্তা করে ফোনটা তুলেই ফেলল। হ্যালো আদিত্য, আমি অর্পিতা বলছি। বলো অর্পিতা। বলছি সামনের মাসে আমার বিয়ে, তোমার নিমন্ত্রণ রইল, আসবে কিন্তু। আদিত্য বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছিল না, তবুও বলল, তুমি যে আমায় কথা দিয়েছিলে আমায় ছাড়া আর কাউকে ভালোবাসবে না, তবে আজ কি হলো বলো না গো। খুব খুব কষ্ট হচ্ছে। তোমার তোমার কথাগুলো আমি শুনতে পারছি না আর অর্পিতা, আর শুনতে পারছি না। দেখো আদি, সবার আগে আমার পরিবার। বাবার কথা আমি কোনোদিন ফেলতে পারিনি, আর আজও নয়। তাহলে তাহলে আগেই তো বলে দিতে পারতে। কেন এত স্বপ্ন দেখালে আমায় বলো। অর্পিতা মুখের উপর ফোনটা কেটে দেয়। আদিত্যর এসব ভাবতে ভাবতে অজান্তে কেটে গেছে টানা 5টা বছর। সেই আদিত্য যে একদিন স্বপ্ন দেখত, নিজের জীবনের লক্ষ্য পূরণের জন্য নির্ঘুম রাত কাটাতো, শত অপমান সহ্য করেও সামনে এগিয়ে যেত, আজ সত্যিই সে তার সেই স্বপ্নকে ছুঁয়ে ফেলেছে। অসংখ্য কষ্টের দিন, অবহেলার মুহূর্ত আর লড়াইয়ের ভেতর দিয়ে সে নিজের পথটা গড়ে তুলেছিল। কেউ পাশে ছিল না, বরং বহুবার তীর্যক কথা শুনতে হয়েছে। তুই পারবি না, এটা তোকে দিয়ে হবে না, এসব কথাগুলো যেন কানে বাজতে থাকতো বারবার। কিন্তু আদিত্য কখনো থেমে যায়নি। হয়তো ভিতরে ভিতরে কেঁদেছে, নিজেকে প্রশ্ন করেছে, আবারও হেরে গিয়েছে ভেবে মন খারাপ করেছে, তবুও হাল ছাড়েনি। আর আজ সেই আদিত্যই এক স্কুলের শিক্ষক, দাঁড়িয়ে আছে নিজের প্রিয় ছাত্রীদের সামনে, আর মনে মনে ভাবে, হ্যাঁ, এত কষ্টের মূল্য আজ পেলাম। জীবনের যে স্বপ্নটা একদিন তার কাছে দূরের আকাশের তারা ছিল, আজ তা তার হাতের মুঠোর ভেতরে। আজ তার কর্মজীবনের 6টা বছর পূর্ণ হয়েছে। পিছন ফিরে তাকালে চোখ ভিজে ওঠে। কতটা সংগ্রামের পর, কতটা অবহেলা সহ্য করার পর আজ সে সেই জায়গাটায় পৌঁছেছে, সেটা কেবল সেই জানে। একসময় যে স্বপ্নটা ছিল কেবল অঙ্কুরে, আজ সেটা দাঁড়িয়ে আছে বাস্তবের দৃঢ় বৃক্ষ হয়ে। ভেঙে যাওয়া বিশ্বাস আর অপূর্ণ প্রতিশ্রুতির যন্ত্রণা তাকে ভেতর থেকে টুকরো টুকরো করেছিল বটে, কিন্তু সেই ভাঙা টুকরোগুলোকে জোড়া লাগিয়ে সে তৈরি করেছিল নিজের নতুন পথ। মনে হয়েছিল, ভালোবাসা আমাকে ভাঙতে পারে, কিন্তু আমার স্বপ্নকে কখনো ভাঙতে পারবে না। সেই বিশ্বাস নিয়ে দিন মাস পেরিয়ে বছর কেটে গেছে। আজ টানা 5টা বছর পরে সেই আদিত্যই একেবারে নতুন মানুষ। আদিত্যর মনে তার ছাত্রী নীলাঞ্জনার কিছু অনুভূতি কাজ করত, কিন্তু ও নিজেই নিজেকে বুঝিয়েছে, আগের থেকে একটু হলেও নিজেকে সামলাতে শিখেছে। এদিকে নীলাঞ্জনার মনে আরও কিছু অনুভূতি সৃষ্টি হয়েছে, কিন্তু এগুলো সবটাই একপক্ষিক। আদিত্য নিজেকে সামলে নিয়েছে। একদিন নীলাঞ্জনা কলেজে যাওয়ার জন্য সঞ্চারীকে ফোন করলো। হ্যালো, হ্যাঁ বলছি, যাবি তো আজ? যাব। এই ভালো কথা, তুই খবর শুনেছিস? কই না তো, কি খবর? আরে আদিত্য স্যারের তো বিয়ে ঠিক হয়ে গেছে। নীলাঞ্জনার মনে এক ঝড় সৃষ্টি হলো। যে মানুষটাকে সে এতটা বিশ্বাস করেছে, ভালোবেসেছে, আজ সে অন্য কারোর। তবে এটা হতে পারে সে খুব ভালো করেই জানত, কিন্তু নীলাঞ্জনা মনে মনে খুব ভেঙে পড়েছে। বাহ, খুব ভালো রে। তুই কি করে জানলি? আরে আমার ভাইরা তো পড়তে যায় ইংলিশ,
তবে এটা স্যারের লাভ ম্যারেজ, তোর ওই ফেসবুক থেকে আলাপ। নীলার মনে এক নতুন ঝড় সৃষ্টি হয়েছে। কোনোদিনও সে ভাবতে পারেনি এমন কিছু একটা হবে। কাঁদো কাঁদো গলায় সে উত্তর দিল, ওনাদের বিবাহিত জীবন সুখের হোক। নীলাঞ্জনার মনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক লেখা মনে পড়ে গেল। আমি সমস্তই দেখিলাম, সমস্তই বুঝিলাম। যে গোপনেই আসিয়াছিল তাহাকে গোপনেই যাইতে দিলাম। কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল তাহা কিছুই জানিতে পারিল না। সকালে প্রস্ফুটিত জ্বর লইয়া ঘুম ভাঙিল। চোখ মুখ জ্বালা করিতেছিল। মাথা এত ভারী যে শয্যা ত্যাগ করিতেও ক্লেশ বোধ হইল। তবু যাইতেই হইবে। এ বাটিতে নিজেকে আর এক দণ্ডও বিশ্বাস নাই। সে যে কোনো মুহূর্তেই ভাঙিয়া পড়িতে পারে। নিজের জন্য তত নয়, কিন্তু রাজলক্ষ্মীর জন্যই রাজলক্ষ্মীকে ছাড়িয়া যাইতে হইবে। তাহাতে আর কিছুমাত্র দ্বিধা করা চলিবে না। সব এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব। আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। এতক্ষণ শুনছিলেন সুহিতা পালের কলমে আমি রব নীরবে। গল্পের সাউন্ড ডিজাইনে তুহিন এবং পোস্টার ডিজাইনে রাজ। এছাড়াও বিভিন্ন চরিত্রে তুহিন, আফসানা, অভিজিৎ, ঈশানী, পৌতুষা, সুচিস্মিতা, মৌসুমী এবং রিভু। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ভিন্ন স্বাদের গল্প নিয়ে ফিরছি খুব শীঘ্রই। তার সাথে জানাই, এবার আমরা নিজেদের ও আপনাদের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ রেখেছি। যদি এই নভেম্বর থেকে ডিসেম্বর মাসের শেষ তারিখ পর্যন্ত আপনারা আমাদের কমেন্ট বক্স ভরিয়ে তুলতে পারেন মাত্র 1000 কমেন্টসের মাধ্যমে, তাহলে আপনাদের করা যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমরা রাজি। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন এবং ভীষণ ভীষণ ভালো থাকুন। ধন্যবাদ।